আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ৩৯ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তেজ রাইসাকে রেখে ওয়াশরুমে চলে গেল। এত তাড়াতাড়ি ধকল গেল বুঝে ওঠার সময়ও পেল না। রুমে সবাই থাকলেও ওদের দুজনের মাঝে সেই মুহূর্তটা একদম আলাদা। তেজ বাইরে ড্রয়িং রুমে বসে আছে। উপস্থিত সবার চোখেই জানার আগ্রহ। মনে মনে শুধু একটাই কথা ঘুরছে, কিভাবে এসব হলো, এসব কি করে হলো। আমার মতো সামান্য পড়ে গিয়ে কারো পা ভেঙে যায় না। কি হয়েছিল আমি জানতে চাই। মাহাতাব নয়নও তাই বললেন, হ্যাঁ পড়ে গিয়ে পা ভাঙলো কি করে। মেয়েটা তো এত চঞ্চল নয় যে দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে পড়ে গেছে। এসব কি করে হলো মেহেরিমা। সবার কথার উত্তর দিতে মার্জিয়া কাঁদতে কাঁদতে বলল, এসব আমার জন্য হয়েছে, সব দায় আমার। এরপর সব ঘটনা বলল, কি করে পড়ে গেল। তেজের গম্ভীর দৃষ্টি হঠাৎই লাল হয়ে উঠল, তার চোয়াল শক্ত হয়ে উঠল। মার্জিয়া কথাগুলো বলতে বলতে আরো ভেঙে পড়ল। আমি আমি জোর করে ওকে বলেছিলাম ট্রাই করতে, আমার জন্যই, সব দোষ আমার। তার কথা শেষ হতেই পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। তেজ এতক্ষণ একদম চুপ করে শুনছিল, কিন্তু এবার তার চোখ ধীরে ধীরে উঠল মার্জিয়ার দিকে। চোখ দুটো লাল, ভয়ঙ্করভাবে স্থির। তারপর ঠান্ডা গলায় বলল, তোর সবজি তো এখনোই নিয়ে আয়। মার্জিয়া থমকে গেল, কেন ভাইয়া। তেজ বলল, আমি যা বলছি সেটা কর। এবার তার গলায় এমন একটা দৃঢ়তা, এমন একটা চাপা রাগ যেটা অমান্য করার সাহস কারণেই। মার্জিয়া আর কিছু না বলে কাঁদতে কাঁদতেই উপরে চলে গেল। কিছুক্ষণ পর দুহাত ভর্তি করে সব হাই হিল জুতো বক্স পরে নিয়ে নিচে নামলো। বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের সবগুলো সে এনে তেজের সামনে রাখলো। ঘরে থাকা সবাই বুঝতে পারছে কিছু একটা হতে যাচ্ছে। তেজ একবার কারো দিকে তাকালো না, সে নিচু হয়ে একটা জুতো হাতে তুলে নিল। তেজ বলল, এখানে সব আছে নাকি ঘরে আরো আছে। মার্জিয়া বলল, আর নেই ভাইয়া। তেজ মায়ের দিকে তাকিয়ে বলল, এই বাড়িতে আর কারো এরকম উঁচু জুতা আছে। মেহেরিমা নয়ন বুঝতে পারলেন তাকে উদ্দেশ্য করে উক্ত কথা ছুড়ে দিয়েছে, তাই সে বলল, আমার এরকম উঁচু জুতা নেই। তেজ একটা জুতো খুলে নিয়ে হিলটা আঙ্গুল দিয়ে চেপে ধরলো। তারপর হঠাৎ করে সেটাকে মেঝেতে ছুঁড়ে মারলো। সাথে সাথে সবাই কেঁপে উঠলো। তারপর দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, এই জিনিসটা আমার চোখের সামনে আর কখনো আসবে না। কেউ কিছু বলার আগে সে কাজের লোককে ডাকলো, এসব বাইরে নিয়ে যাও। কাজের লোক নীলিমা বেগম একটু দ্বিধায় পড়ে গেল। স্যার। তেজ এবার সরাসরি তাকালো, তারপর বলল, কেরোসিনের বোতল নিয়ে এসো। নীলিমা বেগম কেরোসিনের বোতল এনে দিলেন, কারণ তেজের রাগের সামনে দাঁড়িয়ে নিজের বিপদ ডাকতে চান না। বোতল হাতে নিয়ে তেল ছিটিয়ে দিল ফ্লোরে পড়ে থাকা সমস্ত জুতার উপরে। তারপর বলল, তেজ এসব কি করছো তুমি। বাবার কথায় তেজ জবাব দিল না। পকেট থেকে লাইটার বের করে ছুড়ে দিল জুতোর উপর। তৎক্ষণাৎ দাউ দাউ করে জ্বলে উঠল সমস্ত জুতো। মেহেরিমা নয়ন আস্তে করে বললেন, তেজ এটা কি করলে, সব জুতো পুড়িয়ে দিলে। তেজ বলল, মা প্লিজ, এটা এসব কাণ্ড করার আগে বোঝা উচিত ছিল। এই মেয়ে এসব কোনোদিনও পড়েছে বলে আমার ধারণা নেই। পিঁপড়াকে দিয়ে হাতের কাজ করালে সে কিভাবে পারবে। মনে মনে বলল, যে জিনিসটার জন্য মৃগনয়নীর এই অবস্থা সেটা আমি রেখে দিব, অসম্ভব। মার্জিয়া চুপচাপ কাঁদছে। তেজ এবার একটু নরম হলেও গলা ভারী। তারপর বলল, এভাবে কাঁদার কিছু নেই। তোকে দোষী বলছি না, কিন্তু এই জিনিসগুলো দোষী। আজ একজনের ক্ষতি হয়েছে, কাল তোরও হতে পারে। আমি আজকে বলে দিচ্ছি, জাস্ট 2 ইঞ্চি, 2 ইঞ্চির 1 সেন্টিমিটার উঁচু হলেও এই বাড়িতে সেই জুতা ঢুকতে পারবে না। আমি হতেই দিব না। তারপর সে মুখ ফিরিয়ে নিল। জুতো তখন আগুন জ্বলছে। একে একে সব হাই হিল জুতো সে আগুনে পুড়ছে। প্লাস্টিক আর লেদারের গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। পুরো বাড়ি ধোঁয়ার অন্ধকারে ছেয়ে গেছে। ভেতরে দাঁড়িয়ে তেজ শুধু একবার চোখ বন্ধ করলো। তার মনের মধ্যে বারবার ভেসে উঠছে রাইসার চিৎকার করা মুমূর্ষু চেহারা। আর এদিকে তেজ ধরফরিয়ে মিটিং ছেড়ে বেরিয়ে যাওয়াতে ফাহিম আর জিহাদ জানতে চাইলে তেজ বলল, তোরা মিটিং শেষ কর, আমি থাকতে পারবো না। এরপর হনহনিয়ে কোথায় সেকেন্ডের মাথায় উধাও হয়ে গেল কে জানে। বাইক যেন এরোপ্লেনের মতো উড়ে নিয়ে গেল। মিটিং শেষ করে দুজনেই ফোন করলো, কিন্তু পকেটে সাইলেন্ট হয়ে আছে, যে কারণে তেজ ধরলো না। জিহাদ মার্জিয়াকে ফোন করে জানতে চাইলো, মার্জিয়া বলল সকল ঘটনা। ফাহিম ও জিহাদের কাছে সব শুনে নিল। দুজনেই রাইসার জন্য মন খারাপ হলো। মেয়েটাকে প্রথম দিন দেখেছিল একেবারে সদ্য ফোটা লাল গোলাপের মতো। এমন মেয়ে যে গ্রাম থেকে তাদের বাড়িতে কাজ করতে এসেছে বিশ্বাসই হচ্ছিল না। ফাহিম সাথে সাথে বলল, চল মেয়েটাকে দেখে আসি, পা ভেঙে কতটা কষ্ট হচ্ছে একবার ভাব। ভাবতেই তো বুকের ভেতর লাগে রে, এমন ফুলের গায়ে কাটা সত্যিই বেমানান। ফাহিমের মুখ দুঃখ দুঃখ করে চোখ দুটো সংকুচিত হয়ে এলো। কিছুটা সন্দেহের চোখে বলল, আমার কেন মনে হচ্ছে তুই একটু বেশি বেশি ভাবছিস। বেশি ভাবিস না, এমন এক দেখায় এক ঝটকা খেয়ে তবদা লেগে আছিস এখনো। ভাই তুই তো দেখি তার দিকে এখন। প্লিজ চুপ করবি, আমি শুধু মানবতার খাতিরে কথাটা বলেছি, এভাবে বলার কি আছে। আর তেজ যেহেতু আমাদের বন্ধু, সেহেতু ওর পরিবারের মানুষ আমাদেরও আপন। কারো কিছু হলে আমাদের অবশ্যই দেখতে যাওয়া একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এভাবে যে কোনো কথার মাঝে একটা নতুন কিছু খুঁজতে যাস কেন। 2 লাইন কম বোঝার চেষ্টা করিস প্লিজ। আর আমি কি একাই যেতে চাচ্ছি, সত্যি করে বলতো তোর কি যেতে ইচ্ছে করছে না। একটু রেগেই কথাটা বলল ফাহিম। জিহাদ 2 হাত এক করে সামনে ধরে বলল, ভুল হয়েছে ভাই, মাফ করে দে। আর এমন হবে না। তেজের তেজ সবার গায়ে দেখছি সংক্রামক রোগের
রোগের মতো ছড়িয়ে পড়ছে। তোর এত রাগ কবে থেকে হলো? আমি জাস্ট এমনি বলেছি, এত রেগে যাওয়ার কিছু হয়নি। যাই হোক, চল দেখে আসি মেয়েটাকে এখন কি অবস্থা। ঠিক একই কথা যখন সানজিদাও শুনলো তখন তবদা খেয়ে গেল। ছোট থেকে আগলে রেখে বড় করা ছোট্ট বোনের যখন এরকম সংবাদ শুনতে পারে তখন ভেতরে কি পরিস্থিতি তৈরি হয় সেটা তো একমাত্র সেই বোনই জানতে পারবে। শোনা মাত্রই সানজিদা আসতে নেবে, কিন্তু ইমরানের মা তাকে একা ছাড়লেন না, ইমরানকেও সাথে পাঠালেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। সারাদিন যা ধকল গেল নওয়ান বাড়ির উপর দিয়ে, তাতে সবাই প্রায় নাজেহাল অবস্থায়। কাজের মেয়ে এসেছে অনেক আগেই, সেই কাটাকাটির কাজ আর ঝাড়া মোছার কাজ করে। রাইসার পাশে মার্জিয়া বসে আছে। রাইসার সেই ঘুমের রেশ কাটলো কিছুক্ষণ আগেই। ঘরের ভেতরটা ঠিক নিস্তব্ধ, শুধু মাঝে মধ্যে রাইসার চাপা কষ্টের নিঃশ্বাস শোনা যাচ্ছে। পা ব্যথায় ফুলে উঠছে, মুখটা ফ্যাকাশে, চোখ বন্ধ করলে আবার ওই ব্যথায় কুকড়ে যাচ্ছে। তবে আগের থেকে তুলনামূলক ব্যথা কম। মার্জিয়া একদৃষ্টিতে তাকিয়ে আছে রাইসার দিকে, নিজের অজান্তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। এতটুকু মেয়ে, এমন কষ্ট। ঠিক তখন দরজা দিয়ে প্রবেশ করলেন মেহেরিমা নোয়ান ও নীলিমা বেগম। নীলিমা বেগমের হাতে খাবারের ট্রে, তারপর বললেন, এখনো কি বেশি ব্যথা করছে মা? মেহেরিমার গলার চিন্তার ছাপ স্পষ্ট। মার্জিয়া দীর্ঘশ্বাস ফেললো মায়ের কথায়। রাইসা মাথা ঝাঁকালো সামান্য, তারপর বলল, আগের থেকে কম। মেহেরিমা নোয়ান বলল, ঠিক আছে, তুমি আগে খাবার খেয়ে নাও, তারপর বাকি কথা হবে। বলেই খাবারের বাটি নীলুফার হাত থেকে নিয়ে রাইসার সামনে ধরে খাটে গিয়ে বসলেন। চামচ দিয়ে খাবার খাওয়াতে লাগলেন। রাইসা সামান্য খাবার খাওয়ার পর আর খেতে পারলো না। পানির গ্লাস মুখে ধরে খাওয়ালেন তিনি। তখন দরজায় উপস্থিত হলো চেনা পরিচিত এক মুখ। রাইসার কষ্টের মাঝেও যেন মুখে এক টুকরো হাসি ফুটলো। তারপর বলল, আপু তুমি? সানজিদা এগিয়ে এসে খাটের উপর বসে ছোট্ট বোনকে আদর করলো। কপালে আলতো করে চুমু খেয়ে বলল, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? রাইসার চোখে তখন জল টলমল করছে, ঠোঁট কাঁপছে। তারপর বলল, না আপু, তুমি কষ্ট পেও না, আমি ঠিক হয়ে যাব, তুমি এভাবে কেঁদো না। কথাটা শেষ করতে না করতে চোখের কোনা বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সানজিদার বুকটা মোচড় দিয়ে উঠল। শক্ত করে রাইসার হাতটা ধরে বলল, কিছু হবে না তোর, আমি চলে এসেছি না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আর তোর কোনো কষ্ট না হোক। ইমরান একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। এমন দৃশ্য দেখে তারও মনটা ভারী হয়ে উঠল। পাশে দাঁড়িয়ে ফাহিম, জিহাদও। সবারই খুব খারাপ লাগলো বিষয়টা। ইমরান ফাহিম আর জিহাদকে চেনে, সেই সূত্রে তাদের সাথে কথোপকথন চালালো। পরে এগিয়ে এসে মেহেরিমা নয়নের দিকে তাকিয়ে বলল, ডাক্তার কি বলেছে ফুপি? মেহেরিমা নয়ন দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাড় ভেঙে গেছে, মারাত্মক চোট পেয়েছে, 1 মাসের বেশি সময় বিশ্রাম থাকতে হবে, তাহলে সম্পূর্ণভাবে হাঁটাচলা করতে পারবে। এই কথাটা শুনে সানজিদা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাইসা, ফাহিম, জিহাদ আর ইমরানকে দেখে অস্বস্তিতে পড়ল, কিন্তু নিজের ভেতরে শ্বাস ছাড়ল ধীরগতিতে। জিহাদ বলল, আমার যতদূর মনে হচ্ছে এই একদিনেই তো এমন রোগীকে ডিসচার্জ করবে না। আপনারা রাইসাকে বাড়িতে নিয়ে আসলেন কেন? হাসপাতালে থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। মেহেরিমা নয়ন গম্ভীর হতাশার নিঃশ্বাস ফেলে বললেন, আর বলো না বাবা, আমরা তো আনতে চাইনি, কিন্তু তেজ হাসপাতালে রাখতে নারাজ। জানোই তো ওর বিরুদ্ধে কোনো কাজ করা যায় না, ওই ডিসচার্জ করিয়ে আনলো। সবাই অবাক হলো। ফাহিম বলল, সব জায়গায় এমন তেজ দেখিয়ে লাভ কি? হাসপাতালে থাকলে কত উপকার হতো, বাড়িতে থাকলে কি তেমন ট্রিটমেন্ট পাবে? এমন না করলেও তো পারতো। মেয়েটার সাথে কি শত্রুতা ওর সেই দিনও কেমন বিহেভ করলো? দিস ইজ নান অফ ইউর বিজনেস। কথাটা দরজা দিয়ে প্রবেশ করতে করতে তেজ নিজেই বলল। ফাহিম চমকে উঠল। তেজ ছিল না বলে সাহস করে কথাগুলো বলেছিল, কিন্তু এখন তো জম সামনে দাঁড়িয়ে অসময়ে সঠিক কথা বলে ফেলেছে, তাই চুপ করে মুখে তালা লাগালো। কিন্তু ইমরান বলল, দেখ তেজ, তুই এভাবে বলতে পারিস না, তুই বাচ্চা নয়। আশা করি তুই বুঝবি হাসপাতাল আর বাড়িতে একই রকম সেবা পাওয়া যায় না, সুতরাং তুই একটু বাড়াবাড়ি করছিস বলে মনে হচ্ছে না? এক রুমে সবাই বস্তাবন্দি থেকে আর নিঃশ্বাস আটকে মেরে ফেলবে সবাই, আর তোমাদের কাছ থেকে আমি শিখবো কি করে ওকে তাড়াতাড়ি সুস্থ করা যায়। লিসেন, ওকে কেমন সেবা দেওয়া দরকার আশা করি আমার থেকে কেউ ভালো বুঝবে না, তাই কেউ অযথা কথা বলবি না, আমার ভালো লাগছে না। আর তোদের দেখা হলে জায়গা ফাঁকা কর। সবাই তেজের কথায় নিজেকে কেমন অস্বস্তিতে ফেললো। চারপাশের অস্বস্তিকর নীরবতাটা যেন আরো ঘন হয়ে উঠছে। কিন্তু এবার ফাহিম ভয় পেল না। ঠোঁট কামড়ে ধরে সামান্য এগিয়ে এসে বলল, তুই এত রাগ দেখাচ্ছিস কেন? আমরা কি শত্রু নাকি? একটা মেয়ের ভালো চাচ্ছি, এটাই কি অপরাধ? হাসপাতাল থেকে নিয়ে এসে এখানে রেখে দিয়েছিস, ঠিক আছে, তোর ইচ্ছা, কিন্তু অন্তত এমন ভাবে কথা বলবি না যেন আমরা ওর কিছু না। আমরা বন্ধু, তোর পরিবার আমাদের পরিবার আলাদা হলো নাকি? তেজের চোখ মুহূর্তেই জ্বলে উঠলো, চোয়াল শক্ত হয়ে এলো। ধীরে ধীরে ফাহিমের দিকে এগিয়ে এলো সে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। হঠাৎ করে তেজ গর্জে উঠলো, আমার ওয়াইফ, ও আমার, আমি যা খুশি করব, কিভাবে রাখবো, কোথায় রাখবো, কেমন ট্রিটমেন্ট দেবো, সব আমার বিষয়। এতে তোদের পারমিশন নিব আমি, তোরা আমাকে শিখাবি। আমার জিনিস সামলাতে জানি, সুতরাং নিজেদের নিয়ে ভাব। আর একটা প্রশ্ন করতে আসবি তো ঘাট থেকে মাথা আলাদা করব। এক মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ, কেউ কোনো শব্দ করলো না। ফাহিম স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। জিহাদের হাত আলগা হয়ে গেল। ইমরানের চোখে স্পষ্ট অবাকের ছাপ। সানজিদা যেন পাথর হয়ে গেছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাইসার দিকে তাকালো। রাইসা ভয়ে কাঁপছে।
তার জন্য তখন থেকে তাদের মাঝে তর্ক হচ্ছে। রাইসা চোখ নামিয়ে ফেলেছে, ঠোঁট কাঁপছে, চোখ বেয়ে নিরবস্থ গড়িয়ে পড়ছে। এত ঝামেলা দেখে সে ভয় পায়। ঝগড়া দেখলেই তার মায়ের কথা মনে পড়ে। সানজিদা রাইসার হাত চেপে ধরে আছে আর সান্ত্বনা দিচ্ছে। মেহেরিমা নয়নের চোখে আনন্দের এক টুকরো জল চিকচিক করছে, যেন বৃষ্টি হবার পরে আকাশের রংধনু দেখা গেছে। এত কিছু তার কোনো প্রভাব ফেললো না। অনিচ্ছায় বিয়ে দেওয়ার পরে যেরকম আচরণ করেছে, সেখানে সবার সামনে নিজের স্ত্রী বলে পরিচয় দিল, অজান্তে নিজের অধিকারের কথা বলল। তার কত অধিকার আছে রাইসার উপর। জিহাদ এবার ধীর অবিশ্বাস নিয়ে বলল, ও তোর বউ? তেজ কারো দিকে না তাকিয়ে শুধু বলল, হ্যাঁ। আরো কোনো প্রশ্ন? ফাহিম বলল, কিন্তু এটা কিভাবে সম্ভব? তেজ বলল, তুই কার রুমে আছিস সেটা একবার দেখেছিস তো? আমার রুমে অন্য কাউকে কেন আনতে যাব? তার কণ্ঠে এমন এক দৃঢ়তা যা কাউকে আর কথা বলার সাহস যেন দিচ্ছে না। সবাইকে নিয়ে বাইরে গেল মেহেরিমা নোয়ান। তেজ রাইসাকে এমন ঘাবড়ে যেতে দেখে বলল, রিল্যাক্স, এভাবে ঘাবড়ে যাচ্ছ কেন? সামান্য বিষয়। রাইসা তারপরও হাত পা কেঁপে যাচ্ছে। তেজ পাশে বসে রাইসার 2 হাত গালে রেখে বলল, কি সমস্যা? বলেছি তো ভয় পাওয়ার কিছু হয়নি, আমার দিকে তাকাও। রাইসা আস্তে আস্তে মাথা তুলে তেজের দিকে তাকালো। ব্যথা কি এখনো আগের মতো বেশি করছে নাকি কমেছে? রাইসা কাপা কাপা গলায় বলল, একটু কমেছে। এরপর তেজ রাইসাকে ওষুধ খাওয়ালো। মূলত কিছু ওষুধ কাছে ছিল না, প্রায় অনেকটা পথ গিয়ে আনতে হয়েছে। এখন চুপ করে ঘুমাবে, আমি বাইরে থেকে আসছি। রাইসা চোখ বন্ধ করে নিল। তেজ নিচে নামে দেখে সবাই ড্রয়িং রুমের সোফাতে বসে আছে। সেও বসে পড়ল। ফাহিমের স্তব্ধতা যেন খুলে গেল। তারপর বলল, তোর বিয়ে হয়ে গেছে? আমরা তো জানলাম না। তেজ বলল, পরিস্থিতি সেরকম ছিল না। ফাহিম বলল, পরিস্থিতি কেমন ছিল সেরকম জানার দরকার নেই, কিন্তু পরে তো বলতে পারতি। তুই আসলে আমাদের বন্ধুই মনে করিস না, আমরা তোর কাছে কেউ না। বলে জিহাদ উঠতে নিল, ফাহিম টেনে বসালো। সবাই চুপ থাকতে মেহেরিমা নয়ন সানজিদার দিকে ঘুরে তাকালো। সানজিদা, আজকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, সঠিক সঠিক বলবে। সানজিদা এক ঝটকায় কেমন সংকুচিত হলো, ভয়ে ভয়ে বলল, বলুন না আন্টি। এভাবে বলছেন কেন? মেহেরিমা নয়ন বলল, আমি রাইসার সম্বন্ধে জানতে চাই, সত্যি সত্যি বলবে। মাহতাব নয়নও বাড়িতে প্রবেশ করে এমন কথা শুনে বলল, রাইসার সম্বন্ধে জানতে চাও মানে? কি জানার আছে? মার্জিয়াও একই কথা বলল। বাকি সবার মুখে যেন তালা লেগেছে, আর চোখে প্রশ্নের গভীর রেখা। তারপর বলল, সেটা তো আমি সানজিদার মুখ থেকে শুনতে চাই, তুমি বলো। সানজিদা আমতা আমতা করে বলল, কি বিষয়ে জানতে চাচ্ছেন আন্টি? মেহেরিমা নয়ন বলল, আমি কিছুটা আন্দাজ করেছি, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।